নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা যোজনার ১৩ পাতা ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই অনেক প্রশ্ন করছেন। সেই প্রশ্নগুলো কিন্তু খুবই রেলিভেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্যিই তো এই প্রশ্নগুলো কিন্তু হওয়াই চলে। এখন প্রশ্ন হচ্ছে যে কারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না? এটা হচ্ছে এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি এখন চর্চা হচ্ছে। কারণ আমরা ফর্মটা ফিল আপ করতে গিয়ে এত অপশনস লক্ষ্য করেছি, আমার মনের দিক থেকে কোথাও যেন ফিল হচ্ছে আমি বোধহয় এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে পড়ছি, আর সেই কারণে আমি বোধহয় অন্নপূর্ণা যোজনার টাকা পাবো না। তো এইসব ভ্রান্ত চিন্তাভাবনাতে না গিয়ে সরকার যে নোটিশটা দিয়েছে অন্নপূর্ণা যোজনার, সেটা যদি আমরা একটু ভালোভাবে পড়ি, তাহলেই তো সেখান থেকে আমরা ক্লিয়ার করতে পারবো। তো প্রথমত যেটা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়ছেন অনেকেই, সেটা হচ্ছে নোটিশে একটা কথা বলা ছিল যে সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স দেন তারা এই টাকা পাবেন না। আবারও বলছি, যে সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স দেন তারা এই টাকা পাবেন না। ফর্মেও যদি আমরা লক্ষ্য করি, দেখুন এখানে আয় বা পেশা অপশানেতে ১ নম্বর যে অপশানটা দেওয়া রয়েছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? দেখুন বলা হচ্ছে কোনো সদস্য। মানে আপনি অথবা আপনার পরিবারের কোনো ব্যক্তি কি ইনকাম ট্যাক্স প্রদান করেন? তাহলে দেখুন এখানে শুধুমাত্র আপনার কথা জানতে চাইছে না, আপনার পরিবারের কোনো ব্যক্তিও যদি ইনকাম ট্যাক্স দেয়, তাহলে কিন্তু এখানে আপনাকে জাস্ট জানতে চাওয়া হচ্ছে, হ্যাঁ অথবা না। আপনি যদি পান বা আপনার পরিবারের কেউ পায় তাহলে হ্যাঁতে দাগ দেবেন, আর যদি না পায় তাহলে নাতে দাগ দেবেন। এখন এই যে পেশাগত যে ট্যাক্স, যেটাকে বলা হচ্ছে পি-ট্যাক্স, এবং তার সাথে ইনকাম ট্যাক্স, এই দুটো জিনিসকে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এবং সরকারিভাবে যে নোটিশটাও পাবলিশ হয়েছিল ১৯শে মে ২০২৬, সেখানে ৩ নম্বর পয়েন্ট, সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স। দেখুন এখানে লেখা আছে, যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন, তিনি যদি কোনো ইনকাম ট্যাক্স বা আয়কর না দেন তাহলেই উনি কিন্তু যোগ্য। এবার ব্যাপার হচ্ছে, অন্নপূর্ণা যোজনাতে কারা টাকা পাবে বা পাবে না, এর জন্য সরকার মাত্র ৩টি পয়েন্ট নির্দিষ্ট করেছে। দেখুন এই ৩টির মধ্যে যারা পড়ছেন বা পড়ছেন না, তারাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন অথবা পাবেন না। এর বাইরে ফর্মের মধ্যে কি লেখা রইলো, কতটা ঘুরিয়ে লেখা রইলো, সমস্ত তথ্য জানতে চাইছে কেন, এই প্রশ্নগুলোকে নিজের মন মানসিকতার সাথে জড়িয়ে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু একটু সমস্যার ব্যাপার। তো এখন ব্যাপার হচ্ছে যে এছাড়াও আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন যে নিউজ চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি, যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছেন তারা যে বক্তব্যগুলি অন্নপূর্ণা যোজনা নিয়ে রাখছেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু মাঝপথে নেগেটিভ চিন্তা আসতেই পারে। তো সেটা হচ্ছে নীতিগত ব্যাপার, ওনারা দেবেন কি দেবেন না, সরকার দেবে কি দেবে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি নোটিশটা প্রপারলি আমরা ফলো করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু বহু মানুষই অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য, যতই তাদেরকে একগুচ্ছের ইনফরমেশন দিতে হোক। তাহলে যে জিনিসটা আলোচনা করব বললাম প্রথমেই, সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স বলতে কি বোঝাচ্ছে, কারা? দেখুন এখানে আমি যেটা বলি প্রথমেই, যে আপনার বাড়িতে হতেই পারে কেউ সরকারি চাকরিজীবী রয়েছে। সরকারি চাকরিজীবী মানেই তাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়, আইটি ফাইল করতেই হয়। যে উনি একটা লামসাম অ্যামাউন্ট রোজগার করছেন, ৪ লাখ টাকা, ৫ লাখ টাকা, ১০ লাখ টাকা, ঠিক আছে? অতএব ওনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতেই হয়। তো ফর্মেও আমরা লক্ষ্য করেছি যে পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিচ্ছেন কিনা, তো সেখানে আপনাকে হ্যাঁতে টিক মার্ক দিয়ে দিতে হবে। এবার যদি কোনো ব্যক্তি, অতি সাধারণ ব্যক্তি, যদি ৫০ টাকাও রোজগার করেন, ৫০০ টাকা রোজগার করেন, ৫,০০০ টাকা রোজগার করেন, ৫ লাখ টাকা রোজগার করেন, উনি চাইলেই কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন। ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য যে একজন বিশাল পরিমাণ পাহাড় প্রমাণ রোজগার হতে হবে, সরকারি চাকুরিজীবী হতে হবে, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আপনি যেটা ইনকাম করেন সেটা ব্যক্তিগতভাবে আপনি সেটা ফাইল করতেই পারেন। তার মানে এটা নয় যে আপনি ফাইলটা করছেন মানেই আপনি এর থেকে বঞ্চিত হবেন। দেখুন, এমন একটা স্ল্যাব রয়েছে ইনকাম ট্যাক্সের, যেই স্ল্যাবের মধ্যে যদি আপনার রোজগার হয়, তাহলে আপনি কিন্তু সেখানে ট্যাক্স দেবেন না। মানে আমি ধরে নিচ্ছি বর্তমানে যেটা আপার সিলিং রয়েছে ইনকাম ট্যাক্সের, যদি আপনার বার্ষিক আয় ১২ লক্ষ টাকা পর্যন্ত হয়, সেখানে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন বলে রয়েছে ৫০,০০০ টাকা, সেটাকে বাদ দিয়ে যদি ১২ লক্ষ টাকার মধ্যে আপনার ইনকাম হয়, তাহলে সেই ব্যক্তিকে কোনোরূপ ট্যাক্স দিতে হচ্ছে না। এবার আপনি নিজে বুঝুন যে আপনার ইনকাম ৫ লাখ টাকা, ৪ লাখ টাকা, ৬ লাখ টাকা, ৭ লাখ টাকা, যাই হোক, কিন্তু ম্যাক্সিমামটা তো ১২ বলেছে। আপনার কি ১২ তে গিয়ে পৌঁছাচ্ছে? পৌঁছাচ্ছে না তো। তাহলে আপনি ৬ লাখ বা ৭ লাখ টাকার এগেইনস্টে আপনি কি করলেন? ব্যক্তিগতভাবে আপনার সমস্ত তথ্য দিয়ে আপনি আইটি ফাইল করলেন। আপনি কি ট্যাক্স দিলেন?
যদি আপনার ইনকাম ওই ১২ লাখ টাকা পেরিয়ে যেত, তখন আপনাকে যে অ্যামাউন্টটা পেরিয়ে যেত তার উপরে একটা পার্সেন্টেজ ট্যাক্স দিতে হতো। সেটাকে বলা হচ্ছে ট্যাক্স। ইনকামের অতিরিক্ত হয়ে যাওয়ার কারণেই আপনাকে দিতে হচ্ছে ট্যাক্স। কিন্তু সরকার যে সিলিংটা নির্ধারিত করে দিয়েছে তার মধ্যেই তো আপনার ইনকাম রয়েছে। তাহলে সেক্ষেত্রে তো আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। আপনাকে শুধু করতে হচ্ছে কি, ব্যক্তিগতভাবে আপনি আপনার রোজগারটা সরকারকে দেখিয়ে দিচ্ছেন প্রপারলি। কিন্তু সেখানে আপনি কোনো ট্যাক্স পেমেন্ট করছেন না। অতএব সেক্ষেত্রে আপনাদের অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়াতে কোনো অসুবিধা নেই। এবার এমন অনেক ব্যক্তি আছেন যারা খুবই কম পরিমাণ রোজগার করেন, কিন্তু তারা ইনকাম ট্যাক্স ফাইলটা করেন। উনি কিন্তু ইনকাম ট্যাক্স দেন না। আমি ধরে নিচ্ছি কোনো এক ব্যক্তির ইনকাম হচ্ছে বছরে ৪ লাখ টাকা। উনি কি করলেন? একদম স্বচ্ছতা বজায় রাখার জন্য উনি সরকারকে তার রোজগারটা দেখিয়ে দিলেন। কেন উনি দেখাচ্ছেন? ধরুন কেউ ছোটখাটো ব্যবসা করতে পারে। সেই ব্যবসার ক্ষেত্রে যদি কোনো লোনের প্রয়োজন হয় তাহলে ব্যাংক থেকে কিন্তু অবশ্যই আইটি ফাইলটা দেখতে চায়। ট্যাক্স পড়ুক আর নাই পড়ুক। আপনি ট্যাক্স প্রদান করুন বা নাই করুন। শুধু ফাইলটুকু দেখতে চায়। তাহলে অনেকেই এই ফাইলটাকে দিয়ে তারা লোন পান বলে তারা কেবলমাত্র এই ইনকাম ট্যাক্স ফাইলটা করেন। কিন্তু ওনারা আক্ষরিক অর্থে ট্যাক্স দেন না। তার কারণ হচ্ছে একটাই, যে ওনাদের তো ইনকাম ট্যাক্সের আওতাতেই ওনারা তাহলে আপনি অথবা আপনার বাড়ির যদি কেউ আইটি ফাইল করেন কিন্তু ট্যাক্সের স্ল্যাবেতে না গিয়ে পৌঁছান, মানে যেটাকে বলা হলো ১২ লাখ টাকা, বছরে রোজগার আপনার ১২ লাখ টাকা, সেটা যদি অতিক্রম না করে, তাহলে আপনি এই ক্রাইটেরিয়া অনুযায়ী অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য। কারা পাবেন না? ১ নম্বর হচ্ছে, এখানে বলা হচ্ছে সি ইজ এজেড বিটুইন ২৫ টু ৬০। যদি আপনার বয়স ২৫ থেকে ৬০ এর মধ্যে হয় তবেই আপনি টাকা পাবেন। যদি আপনার বয়স এদিকে হয় ২৫ এর থেকে একটু কম আর ৬০ এর থেকে একটু বেশি, তাহলেই আপনি পাবেন না। ২ নম্বর ক্রাইটেরিয়া কি? বলছে দেখুন, সি ইজ নট এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়িমেন্ট গেটিং রেগুলার স্যালারি। যে সমস্ত মহিলারা সরকারিভাবে স্থায়ীভাবে চাকরি করেন এবং তাদের মাসে একটা রেগুলার বেতন রয়েছে, তারা কিন্তু এটা পাবেন না। ২ নম্বর হচ্ছে কি, পেনশন আন্ডার হিজ ইউনিয়ন অর হিজ স্টেট গভর্নমেন্ট। এবং ধরে নিচ্ছি কোনো মহিলা কর্মচারী যিনি আগে সরকারি চাকরি করতেন, কিন্তু সরকারি চাকরির পর তার অবসর গ্রহণ হয়ে গেছে, এরপর তিনি বর্তমানে পেনশন পাচ্ছেন। এই পেনশনটাও তো তার সরকারের কাছ থেকে একটা রেগুলার মাসে আয়। অতএব সেক্ষেত্রে উনিও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। মানে সোজা কথায়, সরকার বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা যে সমস্ত গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, লোকাল বডি, টিচিং অথবা নন টিচিং এমপ্লয়মেন্ট, মানে শিক্ষক, শিক্ষাকর্মী ইত্যাদি রয়েছে, যেগুলো সরকারি, খোদ সরকারি অথবা সরকার পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত, এখানে যারা কর্মরত এবং মোটামুটি মাসে একটা রেগুলার ইনকাম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে না। তাহলে আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এই ৩টে পয়েন্টের মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ইনকাম ট্যাক্স, এটাও নিশ্চয়ই ক্লিয়ার করতে পেরেছি। এরপর ফর্মেতে আরও ২-৩টে জায়গা রয়েছে যেগুলো নিয়ে প্রশ্ন উঠছে। ১ নম্বর হচ্ছে ৪ চাকা গাড়ি। আপনাদের পরিবারে হয়তো হতেই পারে নিজস্ব ব্যক্তিগত একটি প্রাইভেট কার রয়েছে। ১ টা রয়েছে, ২ টো রয়েছে। এবার দেখতে হবে যে এই ৪ চাকাগুলো কার নামে আছে? যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন তার নামে রয়েছে? নাকি পরিবারের যিনি কর্তা বা পরিবারে আপনার স্বামী তার নামে রয়েছে? এখন এখানে আপনাকে এই ফর্মের মধ্যে কোথাও ক্লিয়ার করে বলেনি, আমি যে নোটিশটা দেখালাম সেখানে কি কোথাও বলেছিল যে ৪ চাকা গাড়ি থাকলে তাকে দেওয়া হবে না এলিজিবিলিটির মধ্যে? আপনাকে জাস্ট তথ্য জানতে চাই। এবার তবে আপনাদেরকে একটা কনসেপশন দিই। হ্যাঁ, যদি আপনার নামে অর্থাৎ মহিলার নামে কোনো ৪ চাকা থাকে তাহলে তাকে ৪ চাকার মালিক ধরা হবে। তাহলে কনসেপ্ট এটাই, যার ৪ চাকা কেনার ক্ষমতা রয়েছে তাহলে তিনি সরকারিভাবে, যেটা সোশ্যাল সিকিউরিটি মানে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ গরিব পরিবারের মহিলাদের মানে দিন গুজরানের জন্য যে টাকাটা সরকারিভাবে সাহায্যপ্রাপ্ত ব্যাপার রয়েছে, তাহলে সেক্ষেত্রে তো আপনি টেকনিক্যালি তো পড়েন না। আপনার নামে গাড়ি রয়েছে অথচ আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন। এটা কিন্তু আমি বারবার বলছি, এই যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে কনসেপ্ট। কোথাও কিন্তু সরকারিভাবে কোথাও কিছু লেখা নেই। যদি দেখা যায় যে আপনার পরিবারের মহিলাকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির ৪ চাকা রয়েছে, তাহলে উনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য। ২ নম্বর যেটা বললাম, পেনশন হোল্ডার। আপনারা দেখতেই পেলেন যে পেনশন হোল্ডার যদি কেউ হয় ব্যক্তি, অর্থাৎ যিনি মহিলা আবেদন করছেন তিনি যদি নিজে পেনশন হোল্ডার হন তাহলে উনি কিন্তু পাবেন না। কিন্তু হতেই পারে আপনার শ্বশুরমশাই বা আপনার স্বামী, তিনি সরকারি চাকরি করতেন, বর্তমানে উনি পেনশন পাচ্ছেন, তার সাথে আপনার কিন্তু কোনো সম্পর্ক নেই, যতই এই ফর্মে তথ্য চাওয়া হোক। অর্ডার অনুযায়ী কিন্তু আপনাকে হতে হবে পেনশন হোল্ডার।
তবে আপনি অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যাবেন। পরিবারের কেউ পেনশন হোল্ডার হোক বা না হোক, এতে কিন্তু কিচ্ছু এসে যায় না। অতএব পরিবারের সদস্যদের মধ্যে পেনশন প্রাপক যদি কেউ থেকে থাকে, বাড়ির মহিলার অন্নপূর্ণা যোজনা থেকে আটকানো কিন্তু পসিবল নয়। ৩ নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে জিএসটি। ধরুন আপনার বাড়িতে কেউ ছোটখাটো ব্যবসা করে। এবার ঠিকঠাকভাবে ব্যবসা করার জন্য, স্বচ্ছতা বজায় রাখার জন্য এখন ব্যাপার হয়ে গেছে কি জিএসটির ব্যাপার হয়ে গেছে। ওনাকে জিএসটি দিতে হয়। এখন ব্যাপার হচ্ছে যে আপনি তো নিজে জিএসটি দিচ্ছেন না। তাহলে পরিবারের যিনি সদস্য রয়েছেন, পুরুষ সদস্য বলুন বা যেই বলুন, তিনি যদি ছোটখাটো ব্যবসা করে সেখানে জিএসটি প্রদান করেন, তার সাথে তো আপনার লিঙ্ক সম্ভব নয় না? আর পরিবারের সদস্য জিএসটি প্রদান করছে মানেই সেটা কিন্তু কখনোই হতে পারে না যে তার জন্য আপনার বাড়ির মহিলাটা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এরকম কিন্তু আবারও বলছি, নোটিশে কোথাও বলা নেই। আর লাস্ট অফ অল যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ভ্যাকসিন। আমরা একটা জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখেছি যে এই ফর্মে বাচ্চাদের ভ্যাকসিনেশনের কথা বলা হয়েছে। এখন প্রশ্ন করছেন যে কেন এই ভ্যাকসিনের তথ্য চাওয়া হচ্ছে? এই যে দেখুন একদম ফর্মের শেষ দিকে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। মনে হবে আপনার এটা খুবই অপ্রাসঙ্গিক একটি প্রশ্ন অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে। কিন্তু এটা বারবার মনে রাখবেন, এটা কেবলমাত্র আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন না। এটা হচ্ছে আপনার ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি মানে পরিবারের তথ্য সংগ্রহের একটি ফর্ম। সেখানে এই টিকাকরণের তথ্য দেওয়ার বা তথ্য নেওয়ার একটাই উদ্দেশ্য, আপনারা নিশ্চয়ই শুনেছেন গতকাল সোশ্যাল মিডিয়াতে বলেছেন মন্ত্রী, যে এমন কোনো পরিবার যাকে দেখা যাচ্ছে তিনি সরকারিভাবে হসপিটাল থেকে কোনো টিকা গ্রহণ করেননি। তার মানে এই প্রশ্নটা তো উঠেই আসে যে উনি কি ওনার শিশুকে বা বাচ্চাকে তাহলে কি কোনো টিকাই দেননি? অবশ্যই দিয়েছেন। হয়তো দেখে নেওয়া যাবে যে উনি বেসরকারিভাবে নিজের পকেট থেকে অনেক টাকা খরচা করে সেই টিকাগুলো দিয়েছেন। যেমনটা আমরা অনেকেই করি না? সরকারি হসপিটালের ওষুধ আমাদের কাছে একটু অন্যরকম মনে হয়। যখন সেটা আমরা দোকান থেকে কিনে খাই, তখন সেটাতে বেশি কার্যকরী বলে আমাদের মনে হয়। ব্যাপারটা খানিকটা সেই রকমই। তো এখন মন্ত্রীর যুক্তি হচ্ছে এটাই, যদি আপনি নিজের পকেট থেকে টাকা খরচা করে এই বেসরকারি টিকাকরণ করতে পারেন, সরকারি টিকাকে আপনি বর্জন করেন, তাহলে নিশ্চয়ই আপনার ফিন্যান্সিয়াল ক্যাপাবিলিটি ঠিকঠাক রয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনার অন্নপূর্ণা যোজনা পাওয়ার তো দরকার নেই। তাহলে এই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আবারও যদি আমরা নোটিশ দেখি, সেখানে কিন্তু কোথাও বলা নেই যে শিশুর টিকাকরণ যদি আপনার বেসরকারি জায়গা থেকে হয়ে থাকে, তাহলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তাহলে এই জিনিসগুলো আপনাদের মনে ছোটখাটো বিভিন্ন প্রশ্ন আসছে। এরপরেও অনেক প্রশ্ন আসতে পারে, না আসার কারণ নেই। আমি প্রশ্নোত্তর পর্বের একটা এক্সক্লুসিভ ভিডিও দিয়েছি, সেটা একটু দেখে নেবেন। আমি অনেক প্রশ্ন সেখানে কভার করার চেষ্টা করেছি। তো এরপরেও যদি কোনো প্রশ্ন আসে সেটা আমাকে কমেন্টে জানাবেন, আর আমি তৎক্ষণাৎ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।